আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতে জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কুমিল্লার ঘটনায় প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি, দুর্গাপূজার নিরাপত্তায় বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন। স্কুল শিক্ষার্থীদের ফাইজারের করোনা টিকা দেওয়া শুরু, পর্যবেক্ষণে রাখা হবে 15 দিন। বজ্রপাতে 10 বছরে 2000 মৃত্যু, দুর্যোগ সামাল দিতে 430 কোটি টাকার প্রকল্প। রেলওয়ের বোঝায় পরিণত হয়েছে 20 সেট ডেমো ট্রেন, বেশিরভাগই অচল। এবং 28 নভেম্বর অনুষ্ঠিত হবে 1007টি ইউনিয়ন ও 10টি পৌরসভার নির্বাচন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ফেস অফ এশিয়া 2021-এর বাংলাদেশ পর্বের গ্র্যান্ড ফিনালের খবর। এবারে বিস্তারিত সংবাদ। কুমিল্লায় পবিত্র কোরআনের অবমাননা ও মন্দিরে হামলার সাথে জড়িতরা যে ধর্মেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, আগামীতে কেউ যেন মন্দিরে হামলার চিন্তা করতে না পারে, সেভাবেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আপিল মাহমুদের রিপোর্ট। দুর্গাপূজা উপলক্ষে গণভবন থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিজেদের সংখ্যালঘু হিসেবে বিবেচনা না করে সম অধিকার নিয়ে চলতে এ ধর্মের সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আমাদের আপন জন হিসেবে মানি, আমাদের নিজেদের এই দেশের নাগরিক হিসেবে মানি। সম অধিকারে আপনারা বসবাস করেন, আপনারা সম অধিকার ভোগ করবেন, সম অধিকার নিয়ে আপনাদের ধর্ম পালন করবেন, উৎসব করবেন, কাজে সেটাই আমরা চাই। কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা ও দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের সমালোচনা করেন তিনি। যারা জনগণের আস্থা অর্জন করতে পারেনি তারাই এ ধরনের হামলার সাথে জড়িত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় যে ঘটনা ঘটছে ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। যারা জনগণের আস্থা অর্জন করতে পারে না, বিশ্বাস অর্জন করতে পারে না, রাজনীতি নেই, কোনো আদর্শ নেই, আসলে তারাই এই ধরনের কাজ করে। এ সময় প্রতিবেশী দেশের দিকে খেয়াল রাখার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এমন কিছু করা উচিত না যাতে দেশের মানুষের ওপর এর প্রভাব পড়ে। প্রতিবেশী ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে, তো সেখানেও এমন কিছু যেন না করা হয় যার প্রভাব আমাদের দেশে এসে পড়ে আর আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আসে। সবাই ঐক্যবদ্ধ থাকলে ধর্মান্ধরা কোনো ক্ষতি করতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব চমৎকারভাবে পূজা মণ্ডপটা সাজানো হয়েছে, একটু দেখাও, খুবই সুন্দর হয়েছে। এবার আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় দেশের বিভিন্ন জেলায় মোতায়েন করা হচ্ছে বিজিবির মহাপরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফৈজুর রহমান জানান, এরই মধ্যে কুমিল্লা, নরসিংদী ও মুন্সিগঞ্জ সহ 22 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি আনোয়ার হোসেন। সকালে ঘটনাস্থল নানুয়ার দিঘির পার পরিদর্শন শেষে তিনি বলেন, আশপাশের সিসি ক্যামেরায় ফুটেজ দেখে অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে 2টি কমিটি গঠন করা হয়েছে।
এর সাথে যারা যুক্ত আছে, যারা এই কাজটা করেছে, সেগুলো বের করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তদন্ত চলছে। আশেপাশে যে সিসিটিভি ছিল সেগুলোর ফুটেজগুলো আমরা দেখছি। কারা করেছে, এর সাথে যুক্ত আছে, তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মৌলবাদী অপশক্তি পূজা মণ্ডপে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর রামকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, দেশে ধর্মীয় বৈরিতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। এদিকে কুমিল্লায় পবিত্র কোরআন অপমাননার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আপেল মাহমুদের আরেকটি রিপোর্ট। দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর গোপীবাগ রামকৃষ্ণ মন্দির পরিদর্শনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কুমিল্লায় কোরআন শরীফ অবমাননা ও কয়েকটি জেলায় পূজা মণ্ডপে সন্ত্রাসী হামলার ঘটনার সমালোচনা করেন তিনি। এ সময় হামলার সাথে জড়িতদের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ আরও 10-12টি জায়গা এ ধরনের ঘটনা ঘটেছে। এইসব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত। এদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে থাকব। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অভিযোগ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই মণ্ডপে হামলার ঘটিয়েছে কুচক্রী মহল। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য এই অপকর্ম করেছে। যারাই করুক না কেন তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি সরকার দিতে বদ্ধপরিকর। কুমিল্লার এই আমরা কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। আমাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে সবাইকে শনাক্ত করে তাদেরকে আমরা মনে করছি আমরা খুব শীঘ্রই তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। ধর্মীয় মৌলবাদীদের যে কোনো উস্কানির বিরুদ্ধে সজাগ থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন দলের নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কুমিল্লায় পূজা মণ্ডপে হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা সরকারেরই চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায় অনিয়ম ও দুর্নীতি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি দাবি করেন, আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করছে। দুর্গাপূজার কতগুলো অনভিপ্রেত ঘটনা ঘটেছে, বিশেষ করে আপনার কুমিল্লায় এবং চাঁদপুরে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। আমার দেশের সংকট কি? আমাদের সংকট এখন হচ্ছে গণতন্ত্র। সেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা নিয়ে কাজ করছি। সেই সময় তারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে ডাইভার্ট করতে চায়, জনগণের যে দৃষ্টি সেটাকে অন্যদিকে নিতে চায়। শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। এই উপলক্ষে সকাল থেকে মণ্ডপে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গাপূজা। আরতি ও অঞ্জলির মাধ্যমে দেবীর আরাধনা হচ্ছে প্রতিটি পূজা মণ্ডপে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। মহানবমীতে শঙ্খধ্বনিতে মুখরিত রাজধানীর প্রতিটি মন্দিরে ভক্তদের আনাগোনা, তাই তো এত তোড়জোড়। আশ্বিন মাসে প্রায় 10 দিন ধরে পালিত হয় দুর্গাপূজা, তবে প্রকৃত অর্থে তা ষষ্ঠী থেকেই শুরু। এবার করোনা পরিস্থিতিতেই দেবী ঘোড়ায় চড়ে মর্তে আবির্ভূত হয়েছেন। এদিন মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। ফুল বেলপাতায় অঞ্জলি আর আমকাঠ পাটখড়িতে ঘি বেলপাতায় যজ্ঞ। দেবীর আরাধনায় মগ্ন ভক্তরা। রাজধানীর মন্দিরগুলোয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি। আয়োজকরা ব্যস্ত মন্দির পরিচালনায়। পূজার প্রতিপাদ্য হচ্ছে জীবন ও জীবিকার রক্ষায় জন্য মাস্ক পরুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। আমরা সেই সম্প্রীতি বজায় রাখতে চাই যে সবাই মিলে এই দেশটা আমরা গড়ে তুলব এবং এই দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত করব। সংস্থা যারা রয়েছে তারা প্রত্যেক জায়গায় তারা এমনভাবে কাজ করছেন,
তাদেরকে অভিনন্দন জানাই। সকাল থেকে অঞ্জলি দিলাম, সারাদিনই মণ্ডপে কাটাবো যতটুকু সময় পারি, কারণ কালকে তো পূজা শেষ হয়ে যাচ্ছে, মা কালকে চলে যাবে। মাঝে আর মাত্র একটি দিন, এবারের মতো দেবীপক্ষের সমাপ্তি ঘটতে চলেছে। তাই বাস্তবতাকে সামনে রেখেই ভক্তি আর শ্রদ্ধায় আরতি, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে চলছে মহানবমীর আনুষ্ঠানিকতা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। দেশে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হলো। মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল কলেজে পরীক্ষামূলক টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। প্রথম দিনে 120 জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। ইকরামুল পাপনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে শিশুদের করোনা ভাইরাসের টিকার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো। মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে 120 জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। শিক্ষার্থীদের 2 সপ্তাহের পর্যবেক্ষণে রাখা হবে। প্রাথমিকভাবে জেলার 4টি স্কুল থেকে নবম ও দশম শ্রেণীর 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকা দেয়া হয়। স্কুলের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। ফর্ম পাওয়ার পর সেটা পূরণ করে ফর্মটা অনুযায়ী আমাদের টিকা দেওয়া। শরীর খারাপ লাগছে না, আর খুব খুশি যে প্রথম টিকা নিতে পারলাম। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে বলছি। টিকা দেওয়ার ব্যাপারে অভিভাবকদের চিন্তার কমতি ছিল না। এদিনে শিশুদের টিকা দেওয়ার পর সেই চিন্তা অনেকটাই কমে গেছে বলে জানান তারা। বাচ্চাকে টিকা দেওয়ালাম, এই বাচ্চারা কি হয় না হয় এখন দেখতেছি স্বাভাবিক। পরিবারের সবাই ভ্যাকসিন নেওয়া এটা সবারই দরকার। চিকিৎসকরা বলছেন করোনা টিকা নেয়ার পর শিশুদের মৃদু উপসর্গ দেখা দিতে পারে। এজন্য উদ্বিগ্ন না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন তারা। ভ্যাকসিন দেওয়ার পর শরীরে র্যাশ হয়, সেই ধরনের আমরা ম্যানেজ করার জন্য অ্যাড্রেনালিন, হাইড্রোকর্টিসন এবং অনেক ধরনের ওষুধ আছে। সদর হসপিটালের মডেল টিম আছে মেডিকেল কলেজের আন্ডারে, সেটা তারা সর্বক্ষণভাবে যোগাযোগ রাখবে। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। এ সময় তিনি জানান, পর্যায়ক্রমে দেশের 1 কোটিরও বেশি শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। সারা দেশে প্রায় 21টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব। প্রাথমিকভাবে প্রায় 30 লক্ষ ছেলে মেয়েদেরকে টিকা দিব। শিশু শিক্ষার্থীদের তালিকা দেবে শিক্ষা প্রতিষ্ঠান। সেই অনুযায়ী জন্ম নিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা অ্যাপসে টিকার নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা টিকা কর্মসূচিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। উন্নত বিশ্বের দেশগুলোর মতো বাংলাদেশের শিক্ষার্থীরাও পেলেন ফাইজারের করোনা টিকা। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও নিরাপদ থাকবেন, শিক্ষা কার্যক্রম গতি পাবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন পুরুষ ও 4 জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,737 জনে। গত 24 ঘন্টায় 21,568 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 466 জন। শনাক্তের হার 2.16%। এ সময় সুস্থ হয়েছে 695 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়। প্রাথমিক বিদ্যালয় খোলার 1 মাস পরও ক্লাসে ফেরেনি 30 থেকে 40% শিক্ষার্থী। আবার মাধ্যমিক পর্যায়ে বাল্যবিয়ের শিকার হয়েছে বহু শিক্ষার্থী। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সরেজমিন পরিদর্শনে এ তথ্য উঠে এসেছে। শিক্ষা গবেষকরা বলছেন, এসব শিক্ষার্থীকে বিদ্যালয়ে ফেরাতে না পারলে বাড়বে শিশুশ্রম, কমবে সাক্ষরতার হার। এজন্য অসচ্ছল শিক্ষার্থীদের মাসিক ভাতা দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনা সংক্রমণের মধ্যে স্কুল খোলার পর উপস্থিতি কেমন হয় তা নিয়ে শঙ্কা ছিল। আর্থিক সংকটের কারণে আগেই শ্রমে জড়িয়ে পড়ে অনেক শিশু। আবার ভবিষ্যতের কথা চিন্তা করে অল্প বয়সেই মেয়েকে বিয়ে দেয় বহু পরিবার। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের 50টি স্কুল পরিদর্শন করেন শিক্ষা গবেষক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, স্কুলগুলোতে উপস্থিতির হার অনেক কম। নেত্রকোনা এবং পঞ্চগড়, সেখানে সব মিলিয়ে প্রায় 50টি স্কুলে যাওয়ার মতো আমার সৌভাগ্য হয়েছিল এবং তাদের সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিল। সেই জায়গা থেকে আমি এই চিত্রটি বলছি যে স্টিল আপনার 30%-এর উপরে বাচ্চা মিসিং। আমরা জানি না যে তারা কোথায়, তারা কি আসলে চাইল্ড লেবারে যুক্ত হয়েছে নাকি এলাকা থেকে অন্য জায়গায় চলে গেছে তা জানি না। তবে গ্রাম অঞ্চলের চিত্র এটা বলছি। ছেলেদের তুলনায় মেয়েদের ড্রপ আউট রেট, বিশেষ করে ক্লাস 8, 9, 10, এটা
অলমোস্ট দ্বিগুণ। প্রাইমারি ও মাধ্যমিক স্তরে ৩ কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ২০ থেকে ২৫% যদি ঝরে পড়ে তাহলে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষা গবেষকরা। বাল্যবিবাহ বেড়ে যাবে, ড্রপ আউট রেট বেড়ে যাবে, শিশুশ্রম বেড়ে যাবে। তো সুতরাং এইটাকে 3টাকেই যদি আমরা প্রোটেকশন দিতে চাই, আমরা যে নর্মাল স্টাইপেন্ড দিয়ে আসছি সেই স্টাইপেন্ড থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থাৎ এটাকে পারলে আমরা কয়েক গুণ বাড়িয়ে দিতে হবে। সংবাদটা এরকম হয়, যিনি স্কুলে আসলে সে বাচ্চাটা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, তাহলে আলটিমেট টার্গেট যেটা আমাদের সেটা হয়তো অনেকটা কভার করা সম্ভব। আর সেটা যদি এই সময়ের মধ্যে দেয়, এইটা গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্ট হিসেবে দাঁড়াবে এবং সেটা এসডিজি বলেন বা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অ্যাচিভ করতে কিন্তু গভর্নমেন্টের সুবিধা হবে। বর্তমান পলিসি অনুযায়ী বিয়ে হয়ে গেলে সে উপবৃত্তি পাবে না। গভর্নমেন্ট যদি প্ল্যান করে যাদের আর্লি ম্যারেজ হয়েছে বা বিয়ে করে ফেলেছে, সেটি সরকার কি ডিসিশন নেবে না নেবে সেটি পরের জিনিস, কিন্তু উপবৃত্তির টাকাটা তাদের চলমান থাকবে। তাহলে কিন্তু অনেক বাচ্চাকে ফেরত আনা সম্ভব। আমি যদি আরও একটু বাড়িয়ে বলি, এই মেয়েগুলোকে বিয়ে যাদের হয়ে গেছে শ্বশুরবাড়ি থেকে ফেরত আনার জন্য উপবৃত্তি না, আরও এক্সট্রা ফেসিলিটিস দেওয়া উচিত। জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ তাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে বজ্রপাতে 10 বছরে মারা গেছে 2000-এরও বেশি মানুষ। ভয়ালি প্রাকৃতিক দুর্যোগে হতাহত কমিয়ে আনতে এবার 430 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এতে বজ্রপাত চিহ্নিতকরণ যন্ত্র এবং বজ্র নিরোধক দণ্ড সারা দেশে বসানো হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিন দিন বাড়ছে বজ্রপাত, বাড়ছে হতাহতের সংখ্যা। 2011 থেকে 2020 সাল পর্যন্ত দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা 2000-এরও বেশি। বাংলাদেশে বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হয়েছে 2015 সাল থেকে। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকারের পাশাপাশি জনগণকেও দায়িত্ব নিতে হবে। সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও জানান তারা। সতর্কবার্তা যদি আমাদের আরডি ওয়ার্নিং সিস্টেম হয় এবং এই ওয়ার্নিং সিস্টেমটা যদি আমরা এরকম একটি ট্রান্সমিটারের মাধ্যমে আমরা সরবরাহ করতে পারি মানুষের মধ্যে, তাহলে কিন্তু এই সংখ্যাটা, হতাহতের সংখ্যাটা আমরা অনেক কমিয়ে আনতে পারবো। বজ্রপাতে মৃত্যুর হার কমিয়ে আনতে সরকার এবার বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। আগাম সতর্কবার্তা দেওয়ার যন্ত্রের পাশাপাশি বজ্রপাতে বেশি ঝুঁকিতে থাকা অঞ্চলে আশ্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। আর্লি ওয়ার্নিং দিতে পারবো এবং ফাঁকা এলাকায় কৃষি এবং মৎস্য চাষের এলাকাগুলোতে শেল্টার রাখলে, যেহেতু 40 মিনিট আগে এই আগাম বার্তাটা দেওয়া যায়, তাহলে আমরা যদি 1 কিলোমিটার দূরে দূরে একটা শেল্টার করি, তাহলে একজন মানুষকে ½ কিলোমিটার হেঁটে শেল্টারে আসতে হবে এবং 40 মিনিটের আগে সে পৌঁছতে পারবে। আমরা কিছুদিনের মধ্যে সামারি পাঠাবো, সামারি অনুমোদন হয়ে আসলে 430 কোটি টাকার এই প্রজেক্টটি আমরা কার্যক্রম শুরু করব। বজ্রপাত প্রতিরোধ করা সম্ভব নয়, তাই ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে নিয়ে আসার ব্যাপারেই জোর দিচ্ছে সরকার। রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আগামী 28 নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় দফায় 1007টি ইউনিয়ন নির্বাচন। একই সাথে ভোট নেওয়া হবে 10 পৌরসভাতেও। তফসিল ঘোষণা করে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সাথে সমন্বয় করে ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে ইউপি নির্বাচন। বিস্তারিত একরামুল হক সাইমির রিপোর্টার। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। পরে সংবাদ সম্মেলনে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার জানান, তৃতীয় দফায় ভোট নেওয়া হবে 1007টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে। একই সময়সূচিতে তফসিল দেওয়া হয় 10 পৌরসভা নির্বাচনেরও। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 2 নভেম্বর, বাছাই 4, প্রত্যাহারের শেষ দিন 11 ও ভোট গ্রহণ 28 নভেম্বর। 10টি পৌরসভার প্রত্যেকটি ভোট কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং ইউনিয়ন পরিষদের 1060টি, সেটির মধ্যে 31টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। মাননীয় কমিশন চাচ্ছেন যে লোকাল গভর্নমেন্ট যেই ইনস্টিটিউশনগুলো, এগুলোর নির্বাচন ওনারা ডিসেম্বরের মধ্যে শেষ করবেন। এটি মাথায় রেখেই কিন্তু আমরা এই 1060টি নির্ধারণ করেছি। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হলেও একই সময়ে বার্ষিক পরীক্ষা চলবে স্কুলগুলোতে। তবে তাতে কোনো সমস্যা হবে না বলে মনে করেন ইসি সচিব।
পাবলিক যে এক্সামিনেশন এসএসসি এবং এইচএসসি এই দুইটা বিষয়কে আমলে নিয়েই নির্বাচনী তফসিলটা নির্ধারণ করেছেন। আমরা মনে করি যে আমরা যে নির্বাচনের তফসিল, যে মাননীয় কমিশন যে নির্বাচন তফসিল ঘোষণা করেছেন, নিশ্চয়ই স্কুলগুলো এই তারিখগুলো দেখে অ্যাডজাস্ট করে নেবেন। এরই মধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোট নিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ভোট হবে আগামী ১১ নভেম্বর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ রেলওয়ের বোঝায় পরিণত হয়েছে ডেমো ট্রেন। বর্তমানে ২০ সেট ডেমোর মধ্যে বেশিরভাগই অচল। যে কতে ডেমো ট্রেন চলাচল করছে তা অনেকটা লোকসান দিয়ে চলছে গত ৮ বছর ধরে। অভিযোগ রয়েছে ৬৫৪ কোটি টাকায় চীন থেকে ২০ সেট ডেমো ট্রেন কেনার সময় ছিল ব্যাপক অনিয়ম। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। রেলে যাত্রী সেবার মান বাড়াতে চীন থেকে ৬৫৪ কোটি টাকা ব্যয়ে ২০ সেট ডেমু বা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন কেনা হয়েছিল ২০১৩ সালে। এসব ডেমুর ইঞ্জিনের আয়ুষ্কাল ২৫ বছর নির্ধারিত থাকলেও মাত্র ৬-৭ বছরেই তা অকেজো হয়ে পড়ে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অধিকাংশ ডেমু চলাচল এখন বন্ধ রয়েছে। তবে দ্রুত সময়ে সেগুলো চালু করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। আমাদের এক্সিস্টিং যে ট্রেন যেগুলো ইতিমধ্যে কেনা হয়েছে সেগুলো অর্ধেকের কিছু ভালো আছে, আর অর্ধেক মানে দুই একটা ছোটোখাটো পার্টসের জন্য এগুলো অচল আছে। একটা পার্টস যেটা স্থায়ীভাবে তৈরির প্রক্রিয়া আছে, এইটার হয়তো আমরা ১-২ মাসের মধ্যে সেটা রেজাল্ট পেয়ে যাবো। যদি এই পার্টসটা আমাদের এই ডেমো ট্রেনের সঙ্গে যদি ফিট করে, তাহলে আমাদের বাকি ইঞ্জিনগুলো বা ট্রেনগুলো যেগুলো অকেজো হয় সেগুলো আমরা চালু করতে পারবো। ডেমো ট্রেনের সম্ভাব্যতা যাচাই বাছাই না করেই দেশে আনা হয়। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেনের সিঁড়ি ২.৫ ফুট উঁচু। এতে নারী, বৃদ্ধ ও শিশুদের ওঠানামায় সমস্যা হয়। ফলে নতুন করে আর ডেমো ট্রেন আনবে না সরকার। আমাদের ডেমো ট্রেন চালানোর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সিটির মধ্যে চালাতে গেলেও সেই লাইন তো আমাদের নাই, আমরা তো সেই অ্যাকোমোডেশন দিতে পারতেছি। আমাদের ইতিমধ্যে আমরা অনেকগুলো নতুন নতুন ট্রেন চালু করেছি, কাজে আনলেস ইনফ্রাস্ট্রাকচার যতদূর পর্যন্ত আমরা ডেভেলপ করতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত এটা আমাদের জন্য খুব বেশি ফিজিবল হবে বলে আমার কাছে মনে হয়। নতুন ডেমো ট্রেন আমরা আর কিনছি না। ২০১১ সালে চীনের তাংছাং রেলওয়ে ভেহিকেল কোম্পানি লিমিটেডের সঙ্গে ৪২৬ কোটি টাকা ব্যয়ে ২০ সেট ডেমো কেনার জন্য চুক্তি হয়। এছাড়া প্রায় ৩০ জন কর্মকর্তার প্রশিক্ষণ ও বিদেশ ভ্রমণ ভাতাসহ ডেমো কেনা বাবদ মোট ব্যয় হয়েছিল ৬৫৪ কোটি টাকা। এক্ষেত্রেও অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে ৪০,০০০ কর্মী নিতে চায় ইউরোপের দেশ রোমানিয়া ও সার্বিয়া। ন্যাম সম্মেলনে ইউরোপের দুটি দেশ সফর করে শেষে দেশে ফিরে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এছাড়া রোমানিয়ায় উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলেও জানান তিনি। হুমান চিস্তির রিপোর্ট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, মধ্যপ্রাচ্যের পর এবার বাংলাদেশের জন্য ইউরোপে শ্রমবাজার তৈরি হচ্ছে। বাংলাদেশ থেকে প্রশিক্ষিত কর্মী ও জনবল নিতে এবার সরাসরি আগ্রহ প্রকাশ করেছে রোমানিয়া। প্রায় ১,০০০ বাংলাদেশি কর্মী এরই মধ্যে গেছেনও সেখানে। চাহিদা জানিয়েছে সার্বিয়াও। আমরা যথেষ্ট ভাগ্যবান যে রোমানিয়াতে যথেষ্ট এই শ্রমিকের প্রয়োজন আছে। তারা বিদেশ থেকে ৪০,০০০ আপনার ওয়ার্কার নেবে। তো আমরা ইতিমধ্যেই ১,০০০ খানেক লোক পাঠিয়েছি। দিস ইজ এ নিউ এরিয়া এবং আমাদের ধারণা আমরা আরো অনেক পাঠাতে পারবো। মন্ত্রী জানান, শ্রমিক পাঠানোর এ বিষয়টি হবে সরকার টু সরকার পর্যায়ে। তবে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে রোমানিয়ার এখন মূল সমস্যা ঢাকায় তাদের কোনো মিশন নেই, তাও সমাধানের চেষ্টা চলছে। তাই বললাম তারা মিশন খোলার জন্য। তারা বললো যদি আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো বাড়ে আমি মিশন অবশ্যই খুলব। এখন দিল্লিতে তাদের মিশন, দিল্লি মিশনটা খুব ছোট। তাদের ফরেন মিনিস্টার বললেন যে প্রয়োজনে আমি কনসুলার সেবা ঢাকায় পাঠিয়ে দেবো, সপ্তাহখানেক থাকবে, তারা তোমার দেশে থাকবে এবং সেইখানে তারা এই ভিসা ইস্যু করবে। রোমানিয়া এরই মধ্যে ৮৬০ জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করলে শিল্পী প্রতি 2 লাখ এবং প্রচারের জন্য 20,000 টাকা দিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার রাজধানীর একটি হোটেলে ফেস অফ এশিয়া 2021-এর বাংলাদেশ পর্বের গ্র্যান্ড ফিনালেতে তিনি এসব কথা জানান। এ সময় নতুনদের এগিয়ে নেওয়া এবং শিল্পী সংকট কাটাতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শারমিন রিহা রিপোর্ট। বাংলাদেশি তরুণ তরুণীদের বিশ্বব্যাপী দেশীয় সংস্কৃতি এবং ফ্যাশন শিল্পে প্রবেশের একটি বড় সুযোগ করে দিতে অনুষ্ঠিত হলো ফেস অফ এশিয়া 2021-এর বাংলাদেশ পর্বের গ্র্যান্ড ফিনালে। এটিএন এমসিএল আয়োজিত এই অনুষ্ঠানে সারা দেশ থেকে আগ্রহীরা অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে 23 জনের মধ্য থেকে 3 জন তরুণ ও 3 জন তরুণী বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন সাজরিয়া তাবাসসুম প্রমা ও হাফিজ রহমান। এ সময় এশিয়ার সর্ববৃহৎ এই মডেল ফেস্টিভ্যালের আয়োজক এটিএন এমসিএল এর সিইও সাজিদুর রহমান মুনিম বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বিশ্বে নতুন করে পরিচিতি পাবে। বাংলাদেশ থেকে যারা বিজয়ী হবে তারা আগামী 12ই ডিসেম্বর কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবে। 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত 16 তারিখ গ্র্যান্ড ফাইনালে হবে 42টি দেশের বিজয়ীদের নিয়ে। আমি তো মনে করি যে এটা একটা ভবিষ্যৎ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সব ফিল্ডে, ফ্যাশন, মডেলিং। এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ সহ অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এই যে ফেস অফ এশিয়া এটিএন বাংলা আয়োজন করতে যাচ্ছে ডক্টর মাহফুজুর রহমানের পৃষ্ঠপোষকতায়, এর মধ্যে দিয়ে আমাদের যে দেশীয় শিল্পীরা রয়েছে, আমাদের মডেলরা রয়েছে, আমাদের নাট্যশিল্পীরা রয়েছে, আমাদের চলচ্চিত্র শিল্পীরা রয়েছে, তারা কিন্তু বড় একটা স্পেস পাবে। বাংলাদেশি বিদেশি শিল্পীদের যে আনাগোনার কারণের জন্য যে বাংলাদেশের শিল্পীদের যে মর্যাদা ক্ষুণ্ণ হতো, তাদের সম্মানই কমে যেত, তাদের প্রতি যে আমাদের কদর কমে যেত, সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আমরা এই ধরনের আয়োজন বারবার করতে পারি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশ হোল এশিয়ার মধ্যে প্রথম হয়েছিল, এমি অ্যাওয়ার্ড ছিনিয়ে এনেছিল। বাংলাদেশের সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে, আমি বিশ্বাস করি এই ধরনের আয়োজনের খুবই প্রয়োজন এবং এখান থেকে বেরিয়ে আসবে আগামী প্রজন্ম। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, এটিএন বাংলা সবসময় নতুনদের জায়গা করে দিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। স্পন্সররা এই নতুনদেরকে নিলে কোনো অ্যাড দিতে চায় না। আমি এমনও চ্যালেঞ্জ করছি মাঝে মধ্যে যে অ্যাড দরকার নাই, যদি না দেয় না দিবে, আমি আমার নতুনদেরকে প্রমোট করব। অনেক নায়িকা সে কোনোদিন স্ক্রিনে আসে নাই, এরকম মেয়েদেরকে আমরা চান্স দিচ্ছি। এটা কিন্তু খুব বিশাল একটা বড় রিস্ক। এটিএন বাংলা সবসময় নিয়ে থাকি আমরা এবং ইনশাল্লাহ আগামীতেও করব। এটি হচ্ছে এটিএন বাংলার একটি বড় বৈশিষ্ট্য। এই সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিদেশি শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন তৈরি এবং প্রচারের ক্ষেত্রে নতুন নীতিমালা করা হয়েছে। দেশীয় শিল্পীদের অগ্রাধিকার দিতেই এই উদ্যোগ বলেও জানান তিনি। আমাদের ছেলেমেয়েরা কি দেখতে অসুন্দর? অবশ্যই না। আমাদের ছেলেমেয়েরা কি আনস্মার্ট? অবশ্যই না। তাই কেন বিদেশ থেকে এক বানিয়ে আনা হয়? সেজন্য এটিকে নিরুৎসাহিত করার জন্য আমরা এই প্রজ্ঞাপন জারি করেছি। আজকে যারা এখানে পারফর্ম করলো তাদের অনেকেই ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে আছে এবং থাকতে চায় বা ভবিষ্যতে আসতে চায়। আমি মনে করি এই পদক্ষেপের কারণে তাদের জন্য দুয়ারটা আরো অবারিত হবে। অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গান গেয়ে শোনান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত না হলে বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলে মনে করেন বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আগামী বছরের মধ্যে 100 জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি। ফজর রাব্বির রিপোর্ট। 2022-এ বন্ধুত্বের 50 বছর পূর্ণ করবে বাংলাদেশ ও জাপান। ওই বছরই নারায়ণগঞ্জের 2500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিশাল বিনিয়োগ নিয়ে আসছেন জাপানের ব্যবসায়ীরা।
এই বিনিয়োগ ফলপ্রসূ হলে আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাব রয়েছে জাপানের ব্যবসায়ীদের। In Asia, there are only two countries where there are still heavy restrictions on the usage of telegraphic transfer. One is Bangladesh and another is Pakistan. আমরা মনে করি বিভিন্ন ক্যাটাগরির বিনিয়োগকারীদের জন্য যে সুযোগ সুবিধা রাখা হয়েছে সেটি বৈষম্যমূলক। এছাড়া কাস্টমস জটিলতা, ওয়ান স্টপ সার্ভিসের অভাব সহ ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু প্রতিকূলতা রয়েছে। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ্টকে জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, টোকিও মনে করে অবাধ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে অংশ নিলে লাভবান হবে বাংলাদেশ। কেবল তাই নয়, দীর্ঘমেয়াদে বাংলাদেশকে এতে যুক্ত করতে মাতারবাড়িতে বিদ্যুৎ ও জ্বালানি হাব, গভীর সমুদ্র বন্দর সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে জাপান সহযোগিতা করছে বলেও জানান ইতো নাওকি। অবাধ এশীয় প্রশান্ত মহাসাগরীয় পরিকল্পনার কথা মাথায় রেখেই জাপান এসব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করছে। ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতার কথা মাথায় রেখে বাংলাদেশও এই পরিকল্পনায় অংশ নেবে বলে মনে করে টোকিও। আর এত সব বিনিয়োগের মূলে রয়েছে এই অঞ্চলের স্থিতিশীলতা, যা বিনষ্ট হতে পারে রোহিঙ্গা ইস্যুতে। রাখাইনে রোহিঙ্গাদের ফিরে যাওয়াই চূড়ান্ত সমাধান বলে মনে করেন এই রাষ্ট্রদূত। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন উভয় কমেছে। প্রধান মূল্য সূচক DSEX 5 পয়েন্ট কমে ৭,২৪৩ পয়েন্টে অবস্থান করছে। তবে 30 সূচক 1 পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় ১,৪৩৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২১৯টি ও অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৪৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া ২৯৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯০টি, কমেছে ১৭৯টি ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দর। এবারে টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের ইতিহাসে কখনোই স্বাগতিকরা শিরোপা জেতেনি। এই ফরম্যাটের আয়োজক হলেই বিশ্বকাপ জেতা যায় না, এই যেন অমোঘ নিয়তি। সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে হচ্ছে এবারে টি-20 বিশ্বকাপ। পুরনো রেকর্ড জানায় নিরপেক্ষ ভেন্যুতে অংশ নেওয়া সবকটি দলেরই রয়েছে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা। আরও জানাচ্ছেন পরাগারমান। ক্রিকেটে স্বাগতিক দল সাধারণত বাড়তি সুবিধা পেয়ে থাকে। দলের শক্তি, কৌশল আর সমন্বয় বিবেচনা করে উইকেট বানিয়ে সাফল্য আদায় করে স্বাগতিকরা। বাংলাদেশের সবশেষ দুটি টি-20 সিরিজ জয়ই এর বড় প্রমাণ। তবে বিশ্ব আসরে উইকেট বানানো হয় আইসিসির নির্দেশনা মেনে। স্বাগতিকদের তাই বাড়তি সুবিধা নেয়ার সুযোগ থাকে না। টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত একবারও আয়োজক দেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। ৬টি বিশ্ব আসরে মাত্র একবারই স্বাগতিকরা ফাইনালে উঠেছিল। এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। বিশ্বকাপে নেই স্বাগতিক আরব আমিরাত। যদিও আয়োজক হয়েছিল ভারত, করোনা পরিস্থিতিতে সিদ্ধান্ত বদলে টুর্নামেন্ট সরিয়ে আনা হয় আমিরাতে। মরুর দেশে হলেও বিশ্বকাপের পুরো তত্ত্বাবধান করবে ভারতীয় ক্রিকেট বোর্ডই। সবশেষ ২০১৬তে টি-20 বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। সেবার সেমিফাইনালে তাদের শিরোপা আশা থামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে। ২০১৪ টি-20 বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ তো গ্রুপ পর্বেই থেমেছে। একমাত্র শ্রীলঙ্কাই ২০১২ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। আর ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ে যায় সুপার 8-এই। ২০০৯-এ স্বাগতিক ইংল্যান্ড বিদায় নেয় নকআউট পর্বে। ২০০৭ সালে আয়োজক দক্ষিণ আফ্রিকা থামে শেষ 8-এ। আগের ৬ বিশ্বকাপের স্বাগতিক দেশের ফল এবার আশাবাদী করতে পারে সব দলকেই। সব মিলিয়ে মরুর বুকে টি-20 ক্রিকেটের এই বৈশ্বিক আসর একটু অন্যরকমই হতে যাচ্ছে। পরাগারমান, এটিএন বাংলা। এবারে পারটেক্স খেলার খবর। পরাজয়ে শেষ হলো টি-20 বিশ্বকাপে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রস্তুতি।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে 33 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার কাছে হেরেছিল টাইগাররা। আবুধাবিতে টস হেরে ব্যাট করে 3 উইকেটে 177 রান তোলে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ 88 রানে অপরাজিত থাকেন গ্যারেথ ডিলানি। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ 2টি উইকেট শিকার করেন। জবাবে বাংলাদেশ 133 রানে অল আউট হয়। সোহান 38 ও সৌম্য সরকার 37 রান করেন। আয়ারল্যান্ডের বোলার মার্ক রিচার্ড আডার 3 উইকেট তুলে নেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাই ও জাতীয় দল করার লক্ষ্যে রোববার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ ভলিবল প্রতিযোগিতা। পল্টনের ভলিবল স্টেডিয়ামে 5 দিনের এই প্রতিযোগিতায় 8টি দল অংশ নেবে। টুর্নামেন্ট উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকো। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন মজনু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মিসবাহ উদ্দিন এবং স্পন্সর প্রতিষ্ঠান আর এ ট্রেডার্সের চেয়ারম্যান লতিফ সরকার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। কুমিল্লার ঘটনায় প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি, দুর্গাপূজার নিরাপত্তা বিভিন্ন জেলায় বিজেপি মোতায়েন। স্কুল শিক্ষার্থীদের ফাইজারের করোনা টিকা দেওয়া শুরু, পর্যবেক্ষণে রাখা হবে 15 দিন। বজ্রপাতে 10 বছরে 2000 মৃত্যু, দুর্যোগ সামাল দিতে 430 কোটি টাকার প্রকল্প। রেলওয়ের বোঝায় পরিণত হয়েছে বিশ্বের ডেমো ট্রেন, বেশিরভাগই অচল। এবং 28 নভেম্বর অনুষ্ঠিত হবে 1007টি ইউনিয়ন ও 10টি পৌরসভার নির্বাচন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।